অমিত শাহ একটা বড় চাল চেলে দিয়েছেন, আর তাতে মারাত্মক বিপদে পড়ে গেলেন। আতঙ্ক নতুন করে বেড়ে গেল আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যপাল আনন্দ বোসকে সরিয়ে দেওয়ায় তিনি কেন এত আতঙ্কিত, আমি আজ তিন ভাগে বলবো। প্রথমে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন আতঙ্কিত, কেন আচমকা রাজ্যপাল বদল করা হলো, এবং এর ফল কি কি হতে চলেছে, এই নিয়ে আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মীনাক্ষী বলছে। এখন জানুন, আনন্দ বোস চলে যাওয়াতে কেন তৃণমূলের অন্দরেও আনন্দ নেই, সেটা জানতে দেখুন ও শুনুন মীনাক্ষী বলছে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমি কিছু ব্যক্তিগত কারণে পশ্চিমবঙ্গের বাইরে রয়েছি। আরো কয়েকটা দিন থাকতে হবে, এবং আপনাদের জন্য যেভাবে শ্রেয়সী সিংহের সাক্ষাৎকার নিয়েছি সেটা আপনারা দেখেছেন, খুব ভালো। সেরকম আরো অনেক কিছুই আমার পরিকল্পনায় রয়েছে, তার জন্যই বাইরে থাকা। তবে আমি আপনাদের বলি, কালকে যখন আমি প্রথম খবরটা পেলাম যে রাজ্যপাল বদল হয়ে গিয়েছে, সেটা পেলাম মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল থেকে। আমার মোবাইলে নোটিফিকেশন এলো, আমি না হঠাৎ করে ভাবলাম কোনো অঘটন কি ঘটে গেছে। প্রথম দু তিনটে শব্দ দেখি, এবং সেখানে মুখ্যমন্ত্রী লিখছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই যে খবরটা না, পুরোটা পড়ার আগে না অন্য কিছু ঘটেছে বলে আমার মনে হচ্ছিল, আর তারপর যখন পুরোটা বুঝতে পারলাম, আমার প্রথমে মনে পড়লো 2024 সালের স্বাধীনতা দিবসের কথাটা। 2024 সালের 15ই আগস্ট। তার আগে আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন জানেন? আমাদের আনন্দ বোসের বিরুদ্ধে একটা শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগটা কতটা সত্য কতটা মিথ্যা তা জানা যায়নি, কিন্তু আনন্দ বোস প্রথম দিকে যেরকম আক্রমণাত্মক ছিলেন, ক্রমশ যেন তিনি একটু মিইয়ে যান। তিনি যেটুকু করতে হয় করা, তার বাইরে রাজ্যপালের ভূমিকা নিয়ে তিনি যেটা করতেন, কিছুদিন করেছিলেন। অবশ্যই ধনখড় যেভাবে রাজ্যকে চাপে রাখতো, সেটা আনন্দ বোস কোনোদিনই করেননি। তিনি ওই হাতে খড়ি, তারপরে এর জন্মদিন পালন, এই বাগান করা, এই সব কাজ বেশি করতেন। তিনি বিরোধী রাজনৈতিক দলের বড় ভরসার জায়গা হয় রাজ্যপাল, যেটা বাম আমলেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রাজ্যপালের কাছে যেতেন, তিনি রক্ষা করেন রাজ্যের গণতন্ত্রকে। সেই ভূমিকাটায় আনন্দ বোসকে দেখা যাচ্ছিল না। কেন যাচ্ছিল না, আসছি আমি আলোচনায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজভবনে আর একা যাওয়া যাবে না। দেখুন, তিনি কি মনে করে বলেছিলেন, কি বলতে চেয়েছিলেন সে তো তার মনে আছে, কিন্তু তার আগে একজন মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে, এবং আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি মহিলা। তিনি যখন বলছেন রাজভবনে আর একা যাওয়া যাবে না, তখন যে ইঙ্গিতটা পাওয়া যায়, সেটার অর্থ হচ্ছে মুখ্যমন্ত্রী কোনো খারাপ কিছুর আশঙ্কা করছেন। এরকম ছিল। আমি বললাম না 2024 সালের 15ই আগস্টের কথা বলবো। স্বাধীনতা দিবস একটি চা চক্রের আয়োজন হয়েছিল রাজভবনে। তো মুখ্যমন্ত্রী যে রাজভবনে একলা যাওয়া যাবে না বলেছিলেন, সেই রাজভবনে একলা গেলেন না। তিনি দল বল নিয়ে রাজ্যপালের চা চক্রে গেলেন। তার সাথে কলকাতার মেয়র তথা মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম ছিলেন, কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছিলেন, মুখ্য সচিব তখন বিপি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব এখনকার যিনি মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মানে উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, এদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেন। কারণ রাজভবনে একা যাওয়া যায় না, রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, আমার অগ্রজ প্রতিম বেশ কয়েকজন সাংবাদিককে নিয়ে গিয়েছিলেন।
রাজভবনে যেখানে চা চক্র সেখানে বসেননি, রাজভবনের পর্টিকায় মমতা নিজেই চেয়ার টেয়ার পেতে আলাদা করে বসার ব্যবস্থা করেন। বেশ কিছুক্ষণ যারা তার সঙ্গী ছিলেন তাদের সাথে তিনি আড্ডা দেন এবং তারপরে বেরিয়ে আসেন। আমার মনে আছে সেদিন রাজভবন থেকে বেরিয়েও তিনি বলেছিলেন অনেক কথা। তখন আর্যিকর পরিস্থিতি চলছে, কিন্তু সেই রাজ্যপাল যখন বিদায় নিলেন, ইস্তফা দিলেন দিল্লিতে গিয়ে, তখন মুখ্যমন্ত্রী হঠাৎ করে এত উদ্বিগ্ন হলেন কেন? তিনি এক্স হ্যান্ডেলে যা লিখেছেন, এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, এখনো আমাদের কারো জানা নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না। অনেকে বলছেন অমিত শাহের সঙ্গে নাকি মুখ্যমন্ত্রীর বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে। আমি বিশ্বাস করি না। এগুলো নবান্নের তরফে একটা প্রচার করা হয় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহের এইভাবে কথাবার্তা হয়, আদৌ তা হয়নি। মুখ্যমন্ত্রী লিখেছেন যে রাষ্ট্রপতি তাকে জানাননি, এমনকি যিনি নতুন রাজ্যপাল হয়ে আসলেন আমাদের রাজ্যে, তাকে যে বাছাই করা হয়েছে, RN রবিকে বাছাই করা হয়েছে, সেটা কেন তার সঙ্গে আলোচনা করা হয়নি এ নিয়েও প্রশ্ন তুলেছেন। আলোচনা করা হয়, রীতি, এটা কিন্তু নিয়ম নয়। মুখ্যমন্ত্রী জানেন সেটা। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সেটা লিখেছেন, রীতি মেনে আলোচনা করা হয়নি। কোন সরকার বলছে রীতি মেনে পিএসসির চেয়ারম্যান সবসময় বিরোধী দলের বিধায়কদের করা হয় বিধানসভায়? মমতা কখনো রীতি মেনেছেন? কোনোদিনও মেনেছেন? বিজেপিতে আছেন অথচ নেই এমন মুকুল রায়কে, কৃষ্ণ কল্যাণীকে, তাদেরকে কেন পিএসসি চেয়ারম্যান করা হয়েছে? রাজ্য কেন্দ্র সম্পর্ক ভালো থাকলে তখন রীতি রেওয়াজ থাকে, তা না হলে আইনি পথেই চলতে হয়। কিন্তু তৃণমূল ভয় পেল কেন? মুখ্যমন্ত্রী একা নন, দলের মুখ হিসেবে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে এবং সময় মতো বিধানসভা ভোট করানোর বিষয়ে অমিত শাহের উদ্যোগে আনন্দ বসলে কি সায় দেননি, তার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো। বিজেপি চাপ সৃষ্টি করেছিল। বিশ্বাসযোগ্য নয়। আমি আপনাদের বলছি, এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনেই বিধানসভা নির্বাচন হতে পারে, কিন্তু সেই রাষ্ট্রপতি শাসন কখনো বিজেপি চাপিয়ে দেবে না। কারণ বারংবার কংগ্রেস যখন কেন্দ্রে ক্ষমতায় থেকেছে, বিজেপির একাধিকবার নির্বাচিত রাজ্য সরকার ভেঙে রাষ্ট্রপতি শাসন জারি করেছে কংগ্রেস। বিজেপি নীতিগতভাবে এই রাষ্ট্রপতি শাসন 356 ধারা জারি এর বিপক্ষে, 355 ধারাও। মণিপুরের ক্ষেত্রে মণিপুর সরকার চেয়েছিল কেন্দ্র দায়িত্ব নেই আইন শৃঙ্খলার, তার জন্য নিয়েছিল বিজেপি। কোনো গণতান্ত্রিক সরকার ভাঙেনি, ভাঙবেও না, কারণ একবার ভাঙলে সেই কালিটা গায়ে লেগে থাকবে। কিন্তু রাজ্যের যা পরিস্থিতি, তাতে রাষ্ট্রপতি শাসন হতেই পারে, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশেই হবে। আগামী 10 তারিখে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানি। এখন যা পরিস্থিতি, তাতে ভাইপো বাবু ইতিমধ্যেই বলে দিয়েছেন আইন ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন করাতে চাইছে বিজেপি। সত্যি বিজেপির কত ক্ষমতা! বিচারপতিদেরও নাকি বিজেপি কন্ট্রোল করছে, ভাইপো বাবু বলছেন। রাজ্যে এখন যে 60,06,000 যারা বিবেচনাধীন, তাদের নথি পরীক্ষার দায়িত্ব বিচারপতিদের, তারা করছেন কাজ। কিন্তু তাদের সঙ্গে যে সহযোগিতা রাজ্য সরকার করছে না, তার প্রমাণ ভাইপো বাবুর উক্তি। ভাইপো বাবু বলতে চাইছেন যারা কাজ করছেন তাদের উপর প্রভাব তৈরি করছে। রাজ্য সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে যে কমিশন বিচারপতিদের উপর প্রভাব তৈরি করছে। যদিও সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেনি, রাজ্যের গালে কার্যত থাপ্পড় মেরেছে। আমার আপনার পয়সায় বহুমূল্য, মূল্যবান আইনজীবীরা সওয়াল করতে গেছিলেন,
আমাদের লজ্জা দিয়ে সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় মেরেছে কষিয়ে। এই অভিযোগটা যদি কোনো বিচারপতি সুপ্রিম কোর্টে গিয়ে বলেন যে আমাদেরকে বলা হচ্ছে আমরা বিজেপির লোক, আমাদের সঙ্গে রাজ্য সরকার সহযোগিতা করছে না, তার পরিণতি কি হতে পারে? সাংবিধানিক পথ। সাংবিধানিক পথ বলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট শেষ করতে না পারলে রাষ্ট্রপতি শাসন। নির্বাচন কমিশনকে যতবার প্রশ্ন করা হয়েছে, নির্বাচন কমিশন একটাই উত্তর দিয়েছে সুপ্রিম কোর্টেও, যে আমরা সাংবিধানিক পথেই, একটাই উত্তর দিয়েছে সুপ্রিম কোর্টেও, আমরা সাংবিধানিক পথেই হাঁটবো। এবং সুপ্রিম কোর্টও তাতে বলেছে তাই, যে আমাদের সেটাই বেছে নিতে হবে আগামী দিনে। তো এই যে পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কেউ চাইছে না এসআইআর নির্দিষ্ট সময়ের মধ্যে সহযোগিতার মাধ্যমে শেষ হোক, এই 60 লক্ষ যে ভোটার বিবেচনাধীন তাদের বাদ দিয়েই ভোট হোক, এটা কেউ চাইছে না। অন্যদিকে বিজেপিও যে চাইছে তা নয়, বিজেপি চাইছে, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি তিনি বারবার বলছেন যে যতক্ষণ না সব ফর্ম 7 গ্রহণ করা হবে, এখনো প্রচুর ফর্ম 7 গ্রহণ করা হয়নি, এটা দাবি বিজেপির, ততক্ষণ ভোট করতে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গ আলাদা, দেশের মধ্যে আলাদা, এখানে সবকিছু আলাদা নিয়মেই চলে, সেই নিয়মেই এখানে এত সহজে ভোট করা যাবে না। 14 তারিখ প্রধানমন্ত্রী আসছেন ব্রিগেডে, বিজেপির র্যালি হবে, তারপরে 16 তারিখে রাজ্যসভার নির্বাচন আছে, 17, 18, 19, 20 এই 4 দিনের মধ্যে যদি ভোট ঘোষণা হয়, তবেই মে মাসের 5 তারিখের মধ্যে সরকার করতে পারা যাবে। কারণ কমপক্ষে 3 দফায় ভোট হবে বলে শোনা যাচ্ছে এখন। কারণ সময় নেই বলে নির্বাচন কমিশন 1 দফায় করে দেবে যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী না থাকা সত্ত্বেও এটা হবে না। নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠু স্বচ্ছ ভোট করা, তার জন্য যা করতে হয় করা হবে, কিন্তু তড়িঘড়ি এটা নেই বলে ওটা থুতু দিয়ে ছাতু মাখা, এটা নির্বাচন কমিশন করবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই জানে। আপনারাও জেনে রাখুন, এইভাবে নির্বাচন হবে না। এবারের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির একার নয়, তৃণমূলের বিরুদ্ধে সিপিএম বা অন্য বিরোধী দলের নয়, তৃণমূলের সঙ্গে লড়াইটা নির্বাচন কমিশনের, তৃণমূলের সঙ্গে লড়াইটা সংবিধানের, তৃণমূলের সঙ্গে লড়াইটা বাংলার, তৃণমূলের সঙ্গে লড়াইটা হিন্দুত্বের, এবং তৃণমূলের সঙ্গে লড়াইটা জাতীয় নিরাপত্তা নিয়ে যারা ভাবেন তাদের কাছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বাংলাদেশের পুরো এলাকাটায় জামাতিরা জিতে গেছে, পশ্চিমবঙ্গের বিপদ তাতে আরো বেড়েছে। আমরা ভুলিনি মোথাবাড়ির কথা। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ছাড়াও বিস্তীর্ণ এলাকায় আমাদের ডেমোগ্রাফি বদলে গেছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল বদলটাও জরুরি ছিল। যাকে আমরা নতুন রাজ্যপাল পেলাম, তার আমরা পরিচয়টা ইতিমধ্যে অনেকে জেনে গেছি, তবু আমি একবার বলবো, তিনি গোয়েন্দা কর্তা হয়ে সামলেছেন জম্মু কাশ্মীর, উত্তর পূর্ব ভারতে এবং মাওবাদী প্রভাবিত এলাকা সামলেছেন তিনি। অবসরের পর তিনি যখন অবসর নিয়েছেন, তারপরে নাগা শান্তি আলোচনায় তাকেই পাঠানো হয়েছিল, নরেন্দ্র মোদী তাকে পছন্দ করেছিলেন, পাঠানো হয়েছিল, এবং আমরা জানি কিভাবে সফল হয়েছিল ভারত। নাগা আলোচনায়, ভারত বলতে আমি ভারত সরকারের কথা বলছি, এই RN রবির নেতৃত্বে, এবং অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গেও কাজ করেছেন RN রবি। তারপরে তিনি রাজ্যপাল হয়েছেন 2021 সালে তিনি প্রথমে নাগাল্যান্ডেরই রাজ্যপাল হন। 70 বছর ধরে নাগাল্যান্ডকে নিয়ে যে অচলাবস্থা চলছিল, সেটা 2014 সালে শান্তি আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রবিকে পাঠিয়েছিলেন, তিনি দায়িত্ব নিয়ে বিচ্ছিন্নতাবাদী যত গোষ্ঠী আছে সবগুলোকে চুক্তিতে সই করিয়েছিলেন। তারপরে 2018 সালে তাকে ডোভাল, অজিত ডোভালের ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয় এবং রাজ্যপাল, তারপর তামিলনাড়ু, এখন
সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যেটা ভাবছেন, সেটা আদৌ নয়। এইবার বলি মমতা বন্দ্যোপাধ্যায় কেন কষ্ট পেলেন। ওই যে আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, যেটা অনেকে বলেন সত্য, আমি জানি না, অনেকে বলেন, যতটা বলা হয় ততটা না হলেও কিছু প্রমাণ রাজ্য সরকারের কাছে আছে, এবং এই প্রমাণ দিয়ে নিয়মিত সিভি আনন্দ বোসকে ব্ল্যাকমেল করা হতো বলেও অভিযোগ রয়েছে। আপনাদের আমি একটা খবর, পুরনো খবর একটু খুঁজে বের করে রেখেছি। সেটা হচ্ছে যখন রাজ্যপাল এই এরকম যে একটা পরিস্থিতি ছিল, তার আগে তো দান করার সাথেও ছিল, এই যে রাজ্যপাল একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন, এই যে 15ই আগস্ট মুখ্যমন্ত্রী এলেন টেলেন তারপরে, তখনও তো রাজ্যপালের সাথে সেভাবে, রাজ্যপালের স্ত্রীর সাথে সেভাবে কথা বলেননি মুখ্যমন্ত্রী। তারপরে একটা চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল, শপথ নেওয়ার সময় আপনার সঙ্গে তো আমার মধুর সম্পর্ক ছিল, আপনি হাতে করি টাতে করি এসব বলেছেন। তারপরে নন্দিনী চক্রবর্তীর সঙ্গে রাজ্যপালের খিটিমিটি সেখানে বদল করে দেওয়া, সেটা যেন আগামীতেও বজায় থাকে এ নিয়ে একটা চিঠি পাঠিয়েছিলেন। এবং তারপর থেকেই না এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এসব নিয়ে যে গোলমাল, সেগুলো বন্ধ হচ্ছিল। কিন্তু আগামী দিনে রাজ্যে যে অবস্থা আসতে চলেছে, তাতে এই রকম একজন রাজ্যপাল থাকলে রাজ্যের ক্ষতি হতো না, শুধু দেশের ক্ষতি হতো। কারণ এমন কিছু সিদ্ধান্ত কেন্দ্রকে নিতে হয় যেটা রাজ্যপাল জানতে পারেন, এবং এমন আশঙ্কা অনেকের ছিল। তাদের সাথে আমার কথা হয়েছে, বলিনি তিনি রাজ্যপাল ছিলেন বলে। রাজ্যপাল রাজ্যের প্রধান সাংবিধানিক পদ, এখন তিনি চলে গেছেন তাই বলা যায়, থাকাকালীন বলা যায় না। যেটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার চুনোপুটি মুখপাত্ররাও বলেছেন, কিন্তু একজন রাজ্যপাল, সাংবিধানিক পদ, সেই পদটার গুরুত্ব আনন্দ বোস রাখতে পারেননি শেষ দিকে। তিনি ভয় পাচ্ছিলেন কোনো কিছু ফাঁস হয়ে যাবার কিনা আমি জানি না, কিন্তু এমন সন্দেহ করা হয়। এবং তার জন্যই এতদিনে কিছু ফাঁস হয়েছে কিনা আমি জানি না, আগামী দিনে রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের কোনো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের বা তার সরকারের কানে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তাই বদলটা জরুরি ছিল। এই যে মাখো মাখো পীড়িত, এই পীড়িতটা ভাঙতে চেয়েছে। এর আগে আনন্দ বোসকে সরানোর জন্য রাজ্য বিজেপির তরফে বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, তখন কাজ হয়নি। কিন্তু আজকে বুঝতে পারা যাচ্ছে যে রাজ্যের যে অবস্থা, এই নির্বাচনের আগে বা পরে, নির্বাচনের আগেই সবকিছু হবে এমন কোনো ভাবার কারণ নেই, এই রাজ্যটা তো থাকবে। দেখুন, গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের খিটিমিটি ছিল। 2007 সালে নন্দীগ্রামে পুলিশ যখন নির্বিচারে গুলি চালালো, তার কয়েক মাস পরে সিপিএম এর পুনর্দখল, যেটাকে বলা হলো সূর্যোদয়, নন্দীগ্রামের সূর্যোদয়, তখন অত্যন্ত কড়া ভাষায় বিবৃতি দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। হাড় হিম করা পরিস্থিতি তিনি বলেছিলেন। তারপরে পাল্টা মুখ খুলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় রাজ্যে প্রচুর লোডশেডিং হতো, তার জন্য রাজভবনে তো কখনো লোডশেডিং হয় না, রাজভবনে প্রতিদিন সন্ধ্যায় 1 ঘন্টা সব আলো নিভিয়ে রাখতেন গোপাল কৃষ্ণ গান্ধী। এটা বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের উপরে কতটা চাপ ছিল একবার ভাবুন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেশরীনাথ ত্রিপাঠী এসেছিলেন যখন রাজ্যপাল হয়ে, তখন 17 সাল উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় সাম্প্রদায়িক হিংসা হয়। তখন বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস এর একটি প্রতিনিধি দল গিয়ে কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে। এই দেখা করার পর কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল হিসেবে মুখ্যমন্ত্রীকে একটা ফোন করেন। সেই ফোনটা পাওয়ার পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যপাল তাকে হুমকি দিয়েছেন, অপমান করেছেন। আমার মনে আছে তিনি বলেছিলেন, রাজ্যপালের কথায় আমি দারুণ ভাবে
অপমানিত হয়েছি, জীবনে এভাবে কোনোদিন আমাকে অপমানিত হতে হয়নি। মানে নন্দীগ্রামে হেরেও অবশ্য আরো বেশি অপমানিত হয়েছেন। রাজ্যপালের দয়ায় আমি ক্ষমতায় আসিনি, রাজ্যপাল সাংবিধানিক পদে বসে আছেন, আমিও সাংবিধানিক পদে আছি। উনি এভাবে বলতে পারেন না। আমি ওনার চাকর বাকর নই, মানুষের ভোটে ক্ষমতায় এসেছি, আমি চেয়ারে বসার জন্য আসিনি, গায়ে গতরে খেটে কাজ করি, এসব বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে রাজ্যপালের সাথে তার সম্পর্ক চিরকাল এরকম থেকেছে। এবং আনন্দ বোসের সঙ্গেও সেই আনন্দ বোস চলে যাওয়াতে হঠাৎ করে কি হলো যে মুখ্যমন্ত্রী কান্নায় ভেঙে পড়লেন প্রায়। তার এক্স হ্যান্ডেলের যে পোস্ট তা একটু ভালো করে দেখুন, দেখবেন ওখান থেকে অশ্রু চুইয়ে চুইয়ে পড়ছে। এরপর কি কি হবে, এরপর রাজ্যে কি কি হবে তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ভোট এগিয়ে আসছে। 18 তারিখ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি, যেটা বারবার পিছিয়ে গেছে। হতে পারে এবারও পিছিয়ে যাবে, আবার হতেও তো পারে সেদিন বড় কিছু ঘোষণা। তাই 18 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাকাতি করেছিলেন প্রতীক জৈনের বাড়িতে গিয়ে বলে ইডির অভিযোগ সুপ্রিম কোর্টে, সেটার প্রেক্ষিতে কোনো সিবিআই তদন্ত বা কোনো কিছু হতেও তো পারে। তার আগে কি নির্বাচন কমিশন ভোট ঘোষণা করবে? আমার মনে হচ্ছে না কেমন যেন। এমনিতেই নির্বাচন কমিশন 17 তারিখের আগে ভোট ঘোষণা করতে পারছে না। 16 তারিখ রাজ্যসভার নির্বাচন আছে, তারপরেই। আর 10 তারিখে সুপ্রিম কোর্ট কি বলে এই এসআইআর নিয়ে সেটা দেখার পরে। কিন্তু তারপরেও 18 তারিখটাও কি সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে অপেক্ষা করবে নির্বাচন কমিশন? আমরা তো অপেক্ষা করব সেই দিনটা দেখার জন্য। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।